সে অনেক অনেক দিন আগের কথা। এক বণিক আর তার বউয়ের একটি মেয়ে হলো। সেই তাদের প্রথম সন্তান। কি ফুটফুটে মেয়েটা, যেন মায়ের কোল আলো করে রয়েছে। একদিন সকালে মেয়েটির নামকরণ উৎসবে। তোমার মেয়ের নামকরণের জন্য দরজা খুলে রাখো, আর মেয়েটির এক পাশে এক কাপ মধু রেখে দাও। কেন? সেটা করলে কি হবে? কারণ এটা করলে পরীদের রানী এসে তোমার মেয়েটিকে আশীর্বাদ করে যাবেন। এসব কি সত্যি হয় নাকি? আমি তো বিশ্বাস করি না। তবু তুমি বলছো যখন, তখন আমি মেয়েটির পাশে এক বাটি মধু রেখে দিচ্ছি। মেয়েটির মা মেয়েটির পাশে এক বাটি মধু রেখে দিল, আর সাথে সাথে পরীদের রানী এলো। তার হাতে ছিল জাদুর কাঠি। সে মধু পান করে মেয়েটির মুখের দিকে তাকালো এবং জাদুর কাঠি দিয়ে মেয়েটিকে 3 বার স্পর্শ করে চলে গেল। দেখেছো তোমার মেয়ের কি সৌভাগ্য? স্বয়ং পরীদের রানী এসে তাকে আশীর্বাদ করে গেল। এবার মেয়েটির সুন্দর একটি নাম রেখে দাও। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। এবারে এর নামকরণ করব আমি। আমি এর নাম রাখলাম তুষার কুমারী। বাহ, ভারী সুন্দর নাম রেখেছো। এমন সুন্দর নাম আমি আগে কখনো শুনিনি। যাই হোক, মেয়েটিকে দেখে শুনে রেখো। কয়েক বছর কেটে গেল। বণিক আর তার বউয়ের আরো একটি মেয়ে হলো, আর এবারও সে নবজাতকের পাশে মধু রেখে অপেক্ষা করতে লাগলো। এত সময় পেরিয়ে গেল, তবু পরিরানী আসছে না কেন? সারা সকাল বসে আছি, তবু আসার নাম নেই। এমন সময় জীর্ণ শীর্ণ পোশাক পরা এক মেয়ে এসে হাজির। কে চাই? তোমার মেয়েটিকে কি একটু দেখতে পারি? কি? আমার মেয়েকে দেখবে? না, কখনো না। বেরিয়ে যাও বলছি। ভিক্ষে চাও নিশ্চয়, তাই না? তা পেটে খেতে পারো না? বেশ, মেয়েকে যদি না দেখাবে তো ওই মধু একটুখানি খেতে দিবে। অনেক পথ হেঁটে এসেছি, বাহারি তেষ্টা পেয়েছে। বটে, মধু চাই, স্পর্ধা কম নয় তো। ওঠা রেখেছি পরিরানীর জন্য, বুঝলি? তার আসার সময় হয়েছে। 2-1 ঢুকো অন্তত খেতে দাও দয়া করে। যদি বুঝতে পারতে আমার কি সাংঘাতিক তেষ্টা পেয়েছে। তোর তেষ্টা পেয়েছে তো কি হয়েছে রে? জানা, কুয়ের জল কি ফুরিয়ে গেছে? সেখানে গিয়ে মরতে চা। সালমার এমন রুক্ষ আচরণ দেখে মেয়েটি চলে গেল, কিন্তু পরিরানী আর এলো না। সালমা হতাশ হয়ে লক্ষ্য করল মেয়েটির মুখ ক্রমেই কালো হয়ে গেল। সে মেয়েটির নাম দিল নীলকুমারী। এরপর থেকে তুষার কুমারীর মা আর পরীদের পছন্দ করে না। পরিরানী তুষার কুমারীকে আশীর্বাদ করেছে বলে তাকেও সে অপছন্দ করা শুরু করল। আর সেই দিন থেকেই সে তুষার কুমারীর সাথে খারাপ ব্যবহার করতে শুরু করল। কয়েক বছর পর নীলকুমারীর বয়স এখন 15 বছর, আর তুষার কুমারীর বয়স 20 বছর। একদিন সকালে, ওরে নীলকুমারী মা আমার, তুই কত কাজ করিস! তোর মতো ভালো মেয়ে আর কয়টা আছে? আরেকজন আছে, সে তো কাজের কাজ কিচ্ছু জানে না, শুধু বসে বসে খায়। তুমি তুষার কুমারীকে বাড়ি থেকে বের করে দাও না কেন মা? ওকে আমার একদম ভালো লাগে না। কিরে, এত বড় হয়ে গেছিস তবু জানিস না কিভাবে সবজি কাটতে হয়? তোর আক্কেল কবে হবে শুনি? আমি তো ঠিক মতোই কাজ করছি মা, আর কত ভালো করে করব? একে তো কাজ ঠিক মতো করছিস না, আবার মুখে মুখে তর্ক করিস। তোর সাহস বেশি হয়ে গেছে দেখছি। ঠিক আছে মা, আর ভুল হবে না আমার। এখন থেকে সব কাজ ঠিক মতো করার চেষ্টা করব। ওকে এত ভালো ভালো পোশাক কিনে দেওয়ার দরকার কি? ও তো ছেঁড়া পোশাক পরলেই পারে। সত্যি কি চমৎকার বুদ্ধি তোর। ঠিক বলেছিস, এখন থেকে ও দাস দাসীদের মতোই থাকবে। তুষার কুমারী তাদের কথা মুখ বুজে শোনে, কিন্তু কিচ্ছু বলে না। তার মা একদিন বণিককে বলল, ভন্ডামি, সব ওর ভন্ডামি, আর আমি ওকে একটু সহ্য করতে পারছি না। আহা, এভাবে বলছো কেন? সে তো তোমারই মেয়ে। আমি এত কথা শুনতে চাই না, বাড়িতে থাকতে দেব না ওকে। আমার সুনামের নীলকুমারীকে হতবাগীর সাথে এক বাড়িতে দেখলে কেউ বিয়ে করতে চাইবে না। তুমি এমন ভাবে বলছো যেন নীলকুমারী তোমার নিজের মেয়ে আর তুষার কুমারী তোমার সৎ মেয়ে।
তুমি কালকেই ওই মুখপুরীকে দূরে জঙ্গলে রেখে আসবে। সেখানে বনের রাজা রাক্ষস গাছ ওকে মেরে ফেলবে। তখন আমি আমার আদরের নীলকুমারীর জন্য একটা সুন্দর বরের খোঁজ করব। আমি পিতা হয়ে এ কাজ কিভাবে করব? দেখবে তাতে তার কোনো অনিষ্টই হবে না। তা বলছো যখন, তাই হোক। পরের দিন তুষার কুমারীর বাবা তাকে নিয়ে বনের উদ্দেশ্যে রওনা দিল। হাঁটতে হাঁটতে তারা বনে পৌঁছে গেল। বাবা, ও বাবা, আমাকে এখানে নিয়ে এলে কেন? তোকে বেড়াতে নিয়ে এসেছি, তুই এখানে একটু অপেক্ষা কর, আমি আসছি একটু পরে। ঠিক আছে বাবা। মনে হয় না কোনো পরী এসে ওকে সাহায্য করবে। বনের রাক্ষস গাছ ওকে মেরে ফেলবে, তাই ওর কথা নিয়ে ভাববার আর দরকার নেই। এবার আমাকে একটা লাল রেশমের পোশাক কিনে দিতে হবে। নিশ্চয়ই কিনে দেবো রে সোনা, তোর যখনই যা ইচ্ছে হবে বলিস, ঠিক কিনে দিব। কি হলো, ওকে নিয়ে গিয়ে কি করলি? রেখে এসেছি সেখানে, সৃষ্টিকর্তা আমাকে মার্জনা করুন। অমন বোকার মতো কথা বলো না। কাল আবার ওখানে যেও, দেখবি ও নেই, হয়তো রাক্ষস গাছ ওকে মেরে ফেলেছে। বণিক মন খারাপ করে তার বউয়ের কথা শুনল, কোনো উত্তর দিল না। এদিকে তুষার কুমারী জঙ্গলে একা একা ঘুরতে লাগলো। হঠাৎ তার চোখ পড়ল প্রকাণ্ড একটা গাছের দিকে। গাছটি তাকে বলল, নিশ্চয় তুমি জানো আমি কে, বলো তোমার কি বলার আছে। আপনাকে কি আর বলবো বনের সম্রাট, স্বয়ং সৃষ্টিকর্তাই বুঝিয়ে আমাকে পাঠিয়েছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, তাই আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। রাক্ষস গাছ অবশ্য তাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু তার মিষ্টি কথা শুনে আবারও বলে উঠল, বেশ, এবার বলো তোমার কি বলার আছে। এবারও আপনাকে স্বাগত জানাচ্ছি আমি, কারণ স্রষ্টা যা করেন তা ভালোর জন্যই করেন। ভয় করছে না তোমার? হ্যাঁ সম্রাট, করছে বই কি। ঠিক আছে, তবে তুমি আমার গাছের একটা সোনালী পাতা ছিঁড়ে নিজের হাতে নাও, তাহলে তোমার সব ভয় কেটে যাবে। আগে না মহারাজ, এই জন্য অনেক মূল্যবান। কেন, তুমি কি গরিব? না, তাতে আমার কোনো দুঃখ নেই, এসব নিয়ে আমি কোনোদিনও নালিশ করি না। ও তাই নাকি? এই বলে রাক্ষস গাছটি তার চোখ বন্ধ করল, আর সাথে সাথে বনে ঝড় হলো। কিছুক্ষণের মধ্যেই রাক্ষস গাছ আবার চোখ খুলল, আর তখনই ঝড় থেমে গেল। আর রুক্ষভাবে বলল সে, ঝড়টার জন্য আমি দুঃখিত, কিন্তু তোমার মতো সুন্দর মেয়ে, যার কোনো কিছুরই অভাব থাকার কথা নয়, তার কি না কোনো দুঃখ নেই, এ কথা শুনেই আমি তোমার রাগ করেছিলাম। কিন্তু বনের রাজা, এ নিয়ে তো আমি কোনো নালিশ করিনি। এই সোনালী পাতাই আমাকে দিব্যি ঝড় থেকে রক্ষা করেছে। বাহ বাহ, তোমার বিবেচনা আছে দেখছি। এবার এখান থেকে কিছুটা পথ পেরুলেই তুমি ঘন জঙ্গলে একটা গাছ দেখতে পাবে। সেই গাছের নিচেই একটা বড় বাক্স রাখা আছে। সেই বাক্স নিয়ে তুমি তোমার বাড়ি ফিরে যাবে। সেই বাক্স নিয়ে আমি কি করব বনের সম্রাট? সেই বাক্সে সোনা দানা আর বহু মূল্যবান রত্ন আছে। আপনার অসীম দয়া বনের রাজা, কিন্তু আমি কি এতটা দয়ার যোগ্য? তুমি বড় ভালো মেয়ে, দেখবে তোমার খুব ভালো হবে। এই বলে বনের রাজা তার চোখ বন্ধ করল, আর তুষার কুমারী ঘন জঙ্গলের ভেতরে প্রবেশ করে সেই বাক্সটি নিয়ে বাড়ির পথে রওনা দিল। কিছু দূর যেতেই সে দেখতে পেল ছেঁড়া পোশাক পরা একটা মেয়ে তার দিকে এগিয়ে আসছে। আরে, তোমার পোশাক তো একদম ছেঁড়া, চলো না আমার সঙ্গে আমার বাড়িতে। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার খুব ক্ষুধা পেয়েছে। তা অবশ্য ঠিক, শুধু তাই না, আমার তেষ্টাও পেয়েছে ভীষণ। কিন্তু তোমার মা যে একবার আমাকে তাড়িয়ে দিয়েছিল, কোন ভরসায় আবার সেখানে যাব? সেটা নিয়ে তুমি একদম ভেবো না, আমি সোজা তোমাকে রান্নাঘরে নিয়ে গিয়ে খেতে দেব।
এই কুড়ের বাচ্চা অনেকক্ষণ তো হলো মেয়েকে রেখে এসেছো, এবার যাও কি দেখো জঞ্জালটা মরলো কিনা, আর এদিকে আমরা তার শেষ যাত্রার আয়োজন করি। বণিক মন খারাপ করে সেখান থেকে চলে গেল। আর এদিকে বণিকের বউ আর তার মেয়ে নীলকুমারী তুষার কুমারীর মৃত্যুর খবর শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে রইল।